ব্যাস, শুনলেন তো? আজকে আবার একটা ঘটনা, হাওড়া স্টেট জেনারেল হসপিটালের একটি 13 বছরের নাবালিকার উপরে যৌন নির্যাতনের ঘটনা। কি বলবেন বন্ধু, প্রতিদিনই একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে আমার পশ্চিমবাংলায়। আরজি করের নক্কারজনক ঘটনা মিটতে না মিটতেই অন্যান্য হসপিটালেও শুরু হয়েছে একটার পর একটা নির্যাতনের ঘটনা। 28/7/2024 তারিখে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সোদপুরের একটি মেয়েকে হাওড়া স্টেট জেনারেল হসপিটালে ভর্তি করেছিল তার অভিভাবকরা। আজ তার সিটি স্ক্যান ছিল। যখন সিটি স্ক্যান রুমে মেয়েটিকে নিয়ে যাওয়া হয়, তখন সিটি স্ক্যানের যিনি অপারেটর তিনি বাড়ির লোকেদের বলেন যে বাড়ির লোককে ভেতরে অ্যালাউ করা যাবে না, তাদেরকে বাইরে বসিয়ে রাখে, ঘরের দরজা বন্ধ করে দিয়ে মেয়েটির উপর যৌন নির্যাতন করে। মেয়েটি যখন চিৎকার চেঁচামেচি করছিল এবং সিটি স্ক্যান পর্ব শেষ হলো, তখন মেয়েটি বেরিয়ে এসে অন্য একজন রোগীর আত্মীয় তাকে জড়িয়ে ধরে হাও হাও করে কাঁদতে শুরু করে এবং ভেতরে যা যা ঘটনা ঘটেছে সমস্ত ঘটনা তার কাছে বর্ণনা করে। তখন সেই রোগীর আত্মীয় রেগে যান এবং তখন মেয়েটির বাড়ির লোকও ছুটে আসে। তারা সকলে মিলে সেই সিটি স্ক্যান অপারেটরকে ধরে। সে পালিয়ে যেতে চাইছিল, সে অস্বীকার করছিল। তারপর ঘটনাক্রমে পুলিশ আসে। পুলিশ এসে সেই সিটি স্ক্যান অপারেটর আমন রাজকে গ্রেফতার করে। তাহলে ভাবুন বন্ধু, আরজি করের ঘটনা মিটতে না মিটতেই আবার হাওড়া স্টেট জেনারেল হসপিটালের ঘটনা আমাদের সামনে একটা বিভীষিকার সৃষ্টি করল। তাহলে এখানকার হসপিটালগুলোতে কি আমরা চিকিৎসা করাতে যেতে পারবো না? আমাদের মা বোনদের কি কোনো নিরাপত্তা এই পশ্চিমবাংলার বুকে নেই? শুধু হাওড়া নয়, এই কদিনের মধ্যে বেশ কয়েকটা ঘটনা ঘটেছে। মালদার হাবিবপুরে একজন কোয়াপ ডাক্তার একটি নাবালিকাকে ধর্ষণ করেছে, যদিও ধর্ষককে পুলিশ অ্যারেস্ট করতে পেরেছে। দক্ষিণ দিনাজপুরের বংশীহারি গ্রামে একটি নাবালিকাকে ধর্ষণ করে খুনের চেষ্টা করছিল। মেয়েটির মা ঘটনাস্থলে এসে পড়ায়, চিৎকার চেঁচামেচি করায়, ধর্ষক সেখান থেকে পালিয়ে যায় এবং পুলিশ তাকেও গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এছাড়াও হাবড়ার মসলন্দপুরে একটি ছোট্ট নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এবং সেটিকে কেন্দ্র করে পথ অবরোধের ঘটনা ঘটছে। এখানে আবার জানা যাচ্ছে যে মসলন্দপুরের নাবালিকাটির বাড়ির লোক এবং প্রতিবেশীরা যখন হাবড়া থানায় অভিযোগ করতে গিয়েছিল, পুলিশ নাকি তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। তো একটার পর একটা ঘটনা যদি প্রতিদিন এইভাবে ঘটে চলে, তা আমাদের মা বোনদের নিরাপত্তা কোথায়? এটা কিন্তু আমাদের সকলকে ভাবতে হবে বন্ধু। অপর দিক থেকে আজকে 20 দিন হয়ে গেলেও এখনো আরজি করের ঘটনার উল্লেখযোগ্য সাফল্য আসেনি। তবে ডিএনএ টেস্টের রিপোর্ট সিবিআই এর হাতে এসেছে। কলকাতা পুলিশ নির্যাতিতার কাছ থেকে যে সমস্ত ক্লুগুলো সংগ্রহ করেছিল সেইগুলি তারা
ফরেন্সিক ল্যাবে পাঠিয়েছিল, সেই রিপোর্ট এসেছে এবং সেই রিপোর্ট কিন্তু কলকাতা পুলিশ প্রথমে যেটা বলেছিল যে সঞ্জয় রায় ধর্ষক, সে কথা প্রমাণ করেছে। তবে সিবিআইও তাদের মতন করে কিছু নমুনা সংগ্রহ করে ফরেন্সিক ল্যাবে পাঠিয়েছিল, সেই রিপোর্ট এখনো পর্যন্ত আসেনি। সেই রিপোর্ট এলে যদি এই রিপোর্টের সঙ্গে মিলে যায় তাহলে কোনো সমস্যা নেই, সঞ্জয়ই যে ধর্ষক সেটা প্রমাণিত হয়ে যাবে। তবুও সিবিআই বিশ্বস্ত সূত্রে শুনতে পাচ্ছি তারা সঞ্জয়ের নার্কো টেস্ট করবে। নার্কো টেস্ট করলে যদি নার্কো টেস্টের রিপোর্ট ডিএনএ টেস্টের রিপোর্টের সঙ্গে মিলে যায় এবং সঞ্জয় যদি সবকিছু স্বীকার করে, তাহলে মেয়েটিকে যে সঞ্জয়ই ধর্ষণ করেছিল সেটি প্রমাণ হয়ে যাবে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, সঞ্জয় তো মেয়েটিকে ধর্ষণ করেছিল, কিন্তু মেয়েটির মৃত্যু কিভাবে হলো? তাকে কি সঞ্জয় একাই নির্যাতন করে মেরেছিল, না তার সঙ্গে আরো কেউ কেউ যুক্ত ছিল? এই প্রশ্নটা কিন্তু আমাদের মনে যেমন ঘুরপাক খাচ্ছে, ঠিক তেমনি সিবিআই এর মনেও কিন্তু ঘুরপাক খাচ্ছে। কারণ বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম 8 তারিখ রাতে ভোরের দিকে যে ঘটনাটি ঘটেছিল যেদিন, সেদিন যে সেমিনার হলে এই ঘটনা ঘটেছিল ঠিক তার অপোজিটে যে বয়েজ হোস্টেল আছে, সেই বয়েজ হোস্টেলে জুনিয়র ডাক্তারদের একটা পার্টি চলছিল এবং অনেক রাত পর্যন্ত নাকি পার্টি হয়েছে। তাহলে অনেক রাত পর্যন্ত যদি পার্টি হয়, সেমিনার রুম থেকে এমন কিছু দূরত্বে নয়, অথচ তারা কিছু জানতে পারলো না যে সঞ্জয় রায়ের মতন একজন লোক বা কেউ কেউ সেমিনার রুমে ঢুকে তিলোত্তমার উপর এরকম অত্যাচারটা করলো। এটাও কিন্তু সিবিআই কে ভাবাচ্ছে। তার সাথে সাথে সন্দীপ ঘোষ এবং মেয়েটির মোবাইলের কল রেকর্ড দেখে সিবিআই আরো 6 জনের নাম পেয়েছে। তার মধ্যে 4 জনকে অলরেডি পলিগ্রাফ টেস্ট করেছে, জেরা করেছে। আরো 2 চিকিৎসক নাকি তার সঙ্গে যুক্ত আছে। খুব শীঘ্রই তাদেরকে সিবিআই ডাকতে চলেছে এবং তাদের পলিগ্রাফ টেস্ট হবে। যেভাবে তদন্ত এগোচ্ছে, এখনো পর্যন্ত একজন গ্রেফতার না হলেও সিবিআই কিন্তু তদন্তটাকে আগিয়ে নিয়ে যাচ্ছে এবং সত্য একদিন প্রকাশিত হবে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। অপর দিক থেকে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ দেবাশিস সোম, যিনি আরজি করের ফরেন্সিক মেডিসিনের অধ্যাপক, যাকে সিবিআই বেশ কয়েকবার জেরা করেছে আরজি করের ঘটনাকে কেন্দ্র করে, তিনি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছেন এবং অ্যাপেলো বেসরকারি হসপিটালে তিনি ভর্তি আছেন। তার অবস্থা নাকি খুবই গুরুতর, তাকে আইসিইউতে রাখা হয়েছে। ডাক্তারবাবুরা বলেছেন 48 ঘন্টা না পেরোনো পর্যন্ত তার বিষয়ে কোনো কিছু বলা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে, যেদিন সিবিআই দেবাশিস সোমকে ডেকে জেরা করলো, তারপর থেকেই নাকি দেবাশিস সোম অসুস্থতা বোধ করে এবং তার 2-1 দিন পরেই সে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে এবং একবারে তাকে আইসিইউতে যেতে হয় অ্যাপেলো হসপিটালে। তাহলে এখানে রহস্যটা কি? এটাও কিন্তু নতুন করে ভাবাচ্ছে সিবিআই কে তথা আমাদের সকলকে। এখনো পর্যন্ত আরজি করের ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সমাজসেবী সংগঠন, বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, এদের আন্দোলন জারি আছে। জুনিয়র ডাক্তাররা তাদের কর্মসূচি এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে। সেই আবহেই
আবার শুনতে পাওয়া যাচ্ছে বর্ধমান মেডিকেল কলেজের ছাত্র জুনিয়র ডাক্তারদের কেউ বা কারা নাকি হুমকি প্রদর্শন করছে যাতে করে তারা আন্দোলনটা না করে তার জন্য। তাহলে ভাবুন বন্ধু, মেডিকেল কলেজগুলোয় কি ঘটনা ঘটে। এটাও কিন্তু আমাদেরকে ভাবিয়ে তুলছে। তার সাথে সাথে যেভাবে নারীদের ওপরে অত্যাচার, নারীদের ওপর যৌন নিগ্রহ, ধর্ষণের ঘটনা দিনকে দিন বেড়ে চলেছে। যদি আমরা সবাই একত্রিত না হই, যদি আমরা এটা নিয়ে চিন্তা ভাবনা না করি, যদি আমরা সমাজটাকে নতুন ভাবে গড়ার স্বপ্ন না দেখি, যদি আমরা সরকার সহ বিভিন্ন ডিপার্টমেন্টগুলোকে সঠিক পথে চলতে বাধ্য না করি, তাহলে কিন্তু এই ব্যাধি দিন দিন কিন্তু আমাদের গ্রাস করবে এবং আমাদের মা বোনেরা তাদেরকে অসহায়ই ভাববে। তাই বন্ধুগণ, আসুন আমরা সকলে মিলে একত্রিত হয়ে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং কিভাবে আমাদের রাজ্যটাকে ধর্ষণ নামক রোগ ব্যাধিটির হাত থেকে রক্ষা করা যায় সেটা নিয়ে নতুন করে আবার চিন্তা ভাবনা করি। তার সাথে সাথে আমি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, আপনি সর্বক্ষেত্রে একটু বিশেষভাবে দৃষ্টি দিন। কারণ প্রত্যেকটি দপ্তরে অনেক ঘুঘুর বাসা তৈরি হয়ে আছে, অনেক নোংরা লোকজন দপ্তরগুলিতে চাকরি করছে। যদি সেগুলোর দিকে দৃষ্টি না দেন, তাহলে আপনি শত চেষ্টা করলেও পশ্চিমবাংলাটাকে সোনার বাংলায় রূপান্তরিত করতে পারবেন না। তাই বন্ধু, প্রত্যেক শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমার একান্ত অনুরোধ, সরকার সরকারের কাজ করুক, আমরা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষজন আমরা সকলে মিলে একত্রিত হয়ে যাতে আমাদের সমাজটাকে আমরা নতুন ভাবে তৈরি করতে পারি, আমাদের ছেলে মেয়েদিকে বাধ্য করতে পারি সৎ এবং পরিশ্রমী হওয়ার জন্য, যাতে করে এই ধর্ষণ নামক অসুখটাকে আমরা সারাতে পারি, তার জন্য সচেষ্ট হই। এইটুকু কথা বলে আমি রামজীবন গোস্বামী RJ নিউজের পক্ষ থেকে আপনাদের সকলকে প্রণাম জানিয়ে আজকের মতো আমার কথা বলা শেষ করলাম। আবার দেখা হবে সামনের শনিবার ঠিক রাত্রি 8টায়। নমস্কার।